আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলদিন ইসলাম রাতুল, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে। তো আমরা গত ক্লাসে পিএইচ সম্পর্কে কথা বলেছিলাম। তো গত ক্লাসে আমরা পিএইচ এর কিছু বেসিক ডিসকাশন করেছিলাম এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করেছিলাম, যেগুলো বোর্ড পরীক্ষায় সবসময় আসতে দেখা যায় এবং অ্যাডমিশন টেস্টেও আসে। যদি আমরা কথা বলি যে সর্বশেষ আমরা যে কনসেপ্টটা দেখেছিলাম, যে আমাদের কোনো একটা অ্যাসিডের বা ক্ষারের পিএইচ দেওয়া থাকবে, তো সেই অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রাটা কিরকম হবে, সে কনসেপ্টগুলো আমরা বুঝেছি। এছাড়াও আমরা ঘনমাত্রার পরিবর্তনের কথা বলেছি, যে কখন গাঢ়ত্ব বৃদ্ধি হবে, কখন লঘু হবে। এছাড়াও আমরা কথা বলেছি যে কোনো একটা অ্যাসিড বা ক্ষারের যদি ঘনমাত্রা দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে পিএইচ বের করব। তো আজকে আমরা যে ম্যাথগুলো করব সেগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্টই, সাথে না অ্যাডমিশনের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ম্যাথগুলো হয় হাজারি স্যারের ম্যাথ, নয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা ম্যাথ। তো প্রথম যে ম্যাথটা দেখো সেটা কিন্তু হাজারি স্যারের ম্যাথ। তো তোমাদেরকে একটা কথা বলে দিই ভাইয়া, তুমি যদি অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করো, তুমি দেখবা হাজারি স্যারের বই থেকে না কেমিস্ট্রি কোশ্চেন হয়। তুমি মেডিকেলের কথা বলো, চট্টগ্রামের কথা বলো, তুমি দেখবা যে হাজারি স্যারের বইয়ের ম্যাথ বা অনুশীলনীর ম্যাথ হুবহু চলে আসে অপশানের মান সহ, অর্থাৎ হুবহু ম্যাথ দিয়ে দিবে। ইভেন অ্যান্সার ওটাই থাকবে, অ্যান্সারের বিন্দু মতো চেঞ্জ করবে না, মানও কোনো চেঞ্জ করবে না, হুবহু অ্যান্সারের ম্যাথ আসবে। তো আমাদেরকে না তোমার এই যে হাজারি স্যারের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলা, তারপর হচ্ছে অনুশীলনীগুলা, সেগুলো না খুব সুন্দর করে পাঠতে হবে। তো দেখো প্রথম যে ম্যাথটা আজকে যে ম্যাথটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, তো সেই ম্যাথটা যদি একটু তাকাই, প্রথমে কি বলেছে 6 নাম্বার ম্যাথ। আগে আমরা 5 নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম, তো 6 নাম্বার ম্যাথে একটু দেখি। 0.01 মোলার ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? আচ্ছা ঠিক আছে, এখানে আমার ঘনমাত্রা দেওয়া আছে, ভালো করে দেখো, সি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? পিএইচ চেয়েছে যখন উক্ত ঘনমাত্রায় ওই দ্রবণের শতকরা বিয়োজন 12.5%। তো দেখো এটা কি ভাই? আলফা। তো তোমার কোয়েশ্চেনে কি দেওয়া আছে? একটা সি দেওয়া আছে, অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে, আর তোমার বিয়োজন মাত্রা দেওয়া আছে, বিয়োজন মাত্রা মানে কি? আলফা। আচ্ছা ভাই, এখন এই ম্যাথটা দেখার পর না অনেকেই মনে করে ভাই এই ম্যাথটা জীবনেও ক্যালকুলেটর করা ছাড়া সম্ভব না। তবে আমি তোমাকে বলতেছি এই ম্যাথ ক্যালকুলেটর ছাড়া সম্ভব। তোমাকে যদি আগের ক্লাসের একটা বেসিক কথা আবার নিয়ে আসি সামনে, তো সেটি ছিল পিএইচ এর সূত্রটা। পিএইচ একটা খুব সুন্দর সূত্র আমরা গতকালকে শিখেছিলাম, যে পিএইচ মাইনাস লগ হাইড্রোজেন আয়ন is equal to minus log alpha C is equal to minus log Ka root over of Ka into C। তো আমরা যদি এখন তাহলে এইখানে যে আমরা যে এই সূত্রটা নিলাম, এইখান থেকে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো ভাইয়া? আমরা এই সূত্রটা ইউজ করবো। দেখবো বুঝে যাচ্ছে কিন্তু যে এখানে আমার একটা ঘনমাত্রা দেওয়া আছে, একটা বিজন মাত্রা দেওয়া আছে। তো আমি যদি এই সূত্রটা না জানি, অসওয়াল্ডের সমীকরণ থেকে যে আমরা যে পিএইচ সূত্রটা বের করেছি সেটা যদি আমরা না জানি, রিলেট করতে না পারি, তাহলে কিন্তু ভাই ম্যাথ করা সম্ভব না। যদি এই ম্যাথটার দিকে তাকাই, তাহলে কি হবে? সেটি হচ্ছে পিএইচ সমান সমান মাইনাস লগ আলফা সি। তাহলে এখন তুমি যদি একটু খেয়াল করো, মাইনাস লগ 12.5%, 12.5%কে এভাবে লেখা যায়, 12.5%কে এভাবে লেখা যায় 125/100 ইন্টু সি দেওয়া আছে কত? 0.01। আচ্ছা তাহলে এখন একটা জিনিস তুমি চিন্তা করো, সেটা হচ্ছে মাইনাস লগ। আমি জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দিচ্ছি যে কিভাবে তাড়াতাড়ি করা যায়। তো সেটি হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো একটাকে, আচ্ছা ঠিক আছে আরেক লাইন দেখাই। 12.5 যেহেতু 100 মানে ভাগ আকারে আছে, তাহলে যখন আমরা উপরে নিয়ে আসবো, গুণ আকারে করবো, তখন কি হবে? 10⁻⁻² আর এখানে কি আছে? দশমিকের সামনে আছে, আমরা এই দশমিকটাকে 2 ঘর সামনে নিয়ে আসবো, তাহলে সেটা হবে হচ্ছে 10⁻1 ঘর 2 ঘর, তাহলে ইনভার্স 2। এখন দেখো তাহলে মাইনাস লগ, একদম হালকা হাতে কলম শেখাচ্ছি, 12.5 ইন্টু 10⁻⁴। এবার দেখো ভাইয়া, যখন আমরা ডান দিকে দশমিককে সরাবো তখন কিন্তু ইনভার্স হয়, অর্থাৎ মাইনাস পয়েন্টটা বাড়ে। যখন আমরা বাম দিকে দশমিক নিয়ে আসবো, যখন আমরা দশমিকটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে তখন কিন্তু প্লাস আকারে বাড়ে। অর্থাৎ যখন তুমি দশমিকটাকে ডান দিকে নিচ্ছ তখন ইনভার্স বাড়ে, অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো বাড়তে থাকে। আর তুমি যখন ডান দিকে নিবা, জয় ঘর ডায়ে নিবা, তয় ঘর যোগ হবে। তাহলে আমরা যদি এখন মাইনাস লগ এই 12.5 না, 12.5কে আমরা 1.25 করবো। তো 1.25 আগে ছিল ডান দিকে,
নিলাম কোথায়, বাম দিকে। কয় ঘর বামে নিচ্ছি, এক ঘর বামে নিচ্ছি। তাহলে এই যে 10 টু দি পাওয়ার ইনভার্স 4 তার সাথে কিন্তু এক যোগ হবে, তাহলে -4 + 1, তাহলে কত হয়, -3, 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তো ভাইয়া এখন তো নিয়ম সেম। আমরা কি বলেছিলাম, এই যে ইনভার্স 3টা, সেই এই যে ইনভার্সের পর যে সংখ্যা থাকবে সেটা আমরা কোথায় নিয়ে যাবো, সামনে নিয়ে যাবো। তাহলে 3 মাইনাস লগ ইনভার্স 3 কাজ শেষ 1.25। আচ্ছা ভাইয়া আমরা একটা চিন্তা করো, আমরা তোমার 1.25 এর মান জানি না, লগের 1.25 এর মান জানি না। তবে 1.25 এর মান না জানলেও আমরা 1 এর মান জানি আর লগ 2 এর মান জানি। লগ 1 এর মান কত ভাইয়া, 0। তাহলে লগ 2 এর মান কত, 0.3। দেখো 0.3 তুমি যদি আবার করো তাহলে এমন একটা মান নিতে হবে যেটা খুব কাছাকাছি, 2 এর খুব কাছাকাছি না, 1 এর খুব কাছাকাছি। দেখো 1.25 মানে কি, এটা কি 2 এর বেশি কাছাকাছি না লগ 1 এর বেশি কাছাকাছি? লগ 1.25 কিন্তু লগ 1 এর বেশি কাছাকাছি। তাহলে আমাদেরকে লগ 1 এর কাছাকাছি কোনো একটা মান নেওয়া লাগবে, বেশি মান নেওয়া লাগবে। তাহলে লগ 1 এর মান কত, 0। তাহলে লগ 1.25 মানটা কত নেওয়া যায়, 0.1 ধরে নাও না, 0.1 ধরে নাও না, 0.1, সেটা হবে 2.9। এখন ভাই তুমি বলতে হবে, ভাই 0.1 কেন, 0.2 ধরলে হতো না? হ্যাঁ 0.2 ধরলে হবে। তোমার অপশানে কোনোদিনও এমন থাকবে না যে 0.9, 2.8, 2.7, 2.6, তোমার অপশানে থাকবেই হবে যে 2.9, 1.9, 3.9, 4.9, 2.8, 3.8, 5.8, 6.8। তো তোমার অপশানে একটা গ্যাপ থাকবে। তোমার মেন কনসার্নটা হচ্ছে তুমি যে এই বিষয়টা বুঝছো কিনা, যে তোমার এই ম্যাথটা করতে গেলে তুমি নর্মাল লগের সুবিধা পারবা না, তোমাকে অসওয়াল্ডের সমীকরণ যাওয়া লাগবে। আর তোমাকে একটা কথা বলে দিই, যখনই কোনো দুর্বল অ্যাসিড বা ক্ষার তুমি দেখবা, তখন সবসময় অসওয়াল্ডের সমীকরণ সূত্র দিয়ে ম্যাথটা করা লাগবে। তুমি নর্মাল পিচ সূত্রটা লাগবে, তুমি ম্যাথটা করতে পারবা না, অসওয়াল্ডের সূত্রই তোমার লাগবে। তো তোমার এখানে যেটা মেন চ্যালেঞ্জিং ফ্যাক্টর, যে তুমি অসওয়াল্ডের সূত্র বসাতে পারছো কিনা, তুমি এই ক্যালকুলেশনটা করতে পারতেছো কিনা, যে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 একটু নিয়ে আসতে পারতেছো কিনা। অনেকেই ভাইয়া এখানে 4 লিখে দেবে, 2 লিখে দেবে। তুমি যদি এখানে 2 লেখো তাহলে কিন্তু 1.something মান চলে আসতে পারে। তাহলে এই যে ভুল হয়ে গেল ম্যাথটা। তো তোমার কনসার্ন বিষয় হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন ঠিকমতো হচ্ছে কিনা। হাজারি স্যারের ম্যাথ, আবারও বলতেছি, অনুশীলনীর ম্যাথ আর হচ্ছে তোমার বোর্ড বইয়ে যেগুলা উদাহরণের ম্যাথ দেওয়া আছে, সেগুলার ম্যাথে যেগুলা হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, সেই ম্যাথগুলা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। মান সহ হুবহু কমন আসে ভাইয়া, মান সহ হুবহু কমন আসে। তো আশা করি ভাইয়া ম্যাথটা বুঝতে পারবে সবাই। তো যদি আমরা পরের ম্যাথের দিকে দেখাই, তো পরের ম্যাথটা কি বোঝা আছে দেখো, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পিএইচ কত। আচ্ছা পার্সেন্টেজ দেখলেই না কেউ বিয়োজন মাত্রা হয়ে ফেল না, কারণ বিয়োজন মাত্রা তখনই সূত্রটা কাজে লাগে, বা অসওয়াল্ডের সমীকরণটা ঠিক তখনই কাজে লাগে যখন সেটা দুর্বল অ্যাসিড বা ক্ষার হয়। বাট এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং ক্ষার, তাহলে এক্ষেত্রে অসওয়াল্ডের সমীকরণ হবেই না। আমাদেরকে পিএইচ বের করতে হবে কোন সূত্র দিয়ে, তাহলে আমাদেরকে এখানে পিএইচ করতে হবে নর্মাল সূত্র দিয়ে, যে ফার্স্ট ক্লাসে শিখছিলাম আর কি। পিএইচ তো না, যদি এটা ক্ষার তাহলে আমি কি পাবো, পিওএইচ পাবো, 14 মাইনাস করা লাগবে পিএইচ বের করতে গেলে। তো আমরা যদি এখন এই ম্যাথটা দেখাই, তাহলে ভাই দেখো ঘনমাত্রা কিন্তু দেওয়া নেই, ঘনমাত্রা আছে। ঘনমাত্রা কোনটা, এই যে পার্সেন্টেজটা আছে না, পার্সেন্টেজটাই ঘনমাত্রা। পার্সেন্টেজ থেকে ঘনমাত্রাকে বের করতে হয় সেটা আমি শিখতে হবে। তো যদি একটু দেখাই, একটু পেনটা চেঞ্জ করি। আচ্ছা দেখো ঘনমাত্রা, ঘনমাত্রা সূত্রটা কি, ঘনমাত্রা সূত্রটা হচ্ছে পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই এম। এম মানে আণবিক ভর, এম মানে আণবিক ভর। তাহলে আমি যদি এখন এখানে ঘনমাত্রা বের করি, ঘনমাত্রা বের করবো কার, সো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। যদি এটা ক্ষার তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হবে। পার্সেন্টেজ কত দেওয়া আছে, 2.5। 100 দ্বারা ভাগ করা যাবে না, কারণ আমি সূত্রে লিখে দিয়েছি যে পার্সেন্টেজ থাকবে সেটা শুধু গুণ করতে হবে। 10 ডিভাইডেড বাই এম। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, এটা কিন্তু লেখাই যায় 25 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 1। ভাই আগেও বলেছি, তুমি যদি দশমিককে জয় ঘর ডান দিকে নিয়ে আসবা 10 টু দি পাওয়ার তত ইনভার্স হবে। তা আমি কয় ঘর ডানে নিয়ে আসছি ভাই, এক ঘর ডানে নিয়ে আসছি, তাই আমার 10 টু দি পাওয়ার ইনভার্স 1 হয়েছে। একটা জিনিস তুমি খেয়াল করো, এই 10 আর এই 10 কিন্তু কাটা যাবে, তাই না, কারণ এটা পাওয়ার কি প্লাস, এটার পাওয়ার উপর কি মাইনাস, থাকছে কত 25/40, 25/40। তাহলে তুমি যদি কাটাকাটি করো 5/8, 5/8। এটা সব থেকে সহজ, সব থেকে সহজ। তাহলে আমার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন মান কত আছে, 5/8। তো এখন যদি আমরা ম্যাথটা করি, পিএইচ এর ম্যাথ, তো আমি এখানে কত পিএইচ পাওয়া যাবে না, পিওএইচ পাওয়া যাবে, পিওএইচ পাওয়া যাবে। তো পিওএইচ কত, পিওএইচ কত, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন, তাহলে মাইনাস লগ 5/8, 5/8, 5/8, 5/8। ঠিক আছে, একটা খেয়াল করো 5/8। তাহলে তোমার একটা সূত্র মনে আছে কিনা, একটা সূত্র মনে আছে কিনা, যে লগ এ বাই বি, এখানে একটু দেখাই, এখানে একটা দেখো পেজ ফাঁকা আছে, হ্যাঁ, যে লগ, এখানে সূত্র একটু দেখাই, যে লগ এ বাই বি যদি থাকে, তাহলে
লগ এ মাইনাস লগ লগ বি আসে, লগ এ মাইনাস লগ বি আসে। এই সূত্রটা আমরা মনে আছে কিনা? অর্থাৎ যদি ভাগ আগে থাকে লগের সাথে যদি কোনো কিছু ভাগ আগে থাকে তাহলে সূত্র হয় লগ এ মাইনাস লগ বি। তো এই সূত্র অনুযায়ী যদি ম্যাথটা আমরা করি তাহলে এক্ষেত্রে কি হবে, মাইনাস লগ 5। দেখো মাইনাস হতো সামনে মাইনাস হতো, বাট সামনে কিন্তু মাইনাস আছে, সূত্র অনুযায়ী কিন্তু মাইনাস লগ 5 মাইনাস লগ 8 হতো। বাট এক্ষেত্রে দেখো আগে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে সূত্রের সামনে, এখানে সামনে কিন্তু আগে একটা মাইনাস দেওয়া আছে, তাহলে এখানে যেহেতু প্লাস, শুরুর দিকে যেহেতু প্লাস, এখানে হলো মাইনাস, আর এখানে যেহেতু মাইনাস, তাহলে এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই যে এটা কিন্তু প্লাস হয়ে গেল, তাহলে আমার মাইনাস লগ 5 প্লাস লগ 8। ঠিক আছে আচ্ছা, এটা তোমাদের দেখানোর জন্য, আর কিছু না। তো ভাইয়া এখন তো গত ক্লাসে আমরা লগ 5 মান, লগ 8 মান সবগুলো শিখেছি নি? তো লগের 5 মান যদি আমরা একটু মনে করি, আমি কি বলেছিলাম ভাইয়া, লগ 1 মান 0, লগ 2 যখন বলবো 3 ঘর বাড়াবো তাহলে 0.3, দশমিকের পর 3 ঘর বাড়াবো, তারপর যখন লগ 3 বলবো তখন দশমিকের পর 2 ঘর বাড়াবো, তাহলে লগ 5, তাহলে 0.5। যদি লগ 4 বলি তাহলে 0.6, তারপর 4 থেকে 7 পর্যন্ত 1 করে বাড়াবো, 0.1 করে বাড়াবো, তাহলে লগ 5 এর কত, তাহলে লগ 5 এর মান কত, লগ 5 এর মান কিন্তু 0.7, মাইনাস 0.7। লগ 8 এর মান কত, লগ 8 এর মান কত ভাইয়া, লগ 8 এর মান কিন্তু ভাইয়া 0.9, মনে আছে না, 0.9। লগ 9 এর মান কত, 0.95। লগ 10 এর মান কত, 1। তাহলে আমার আসে কত, 0.2 প্লাস 0. একটা জিনিস ভাইয়া সবসময় মাথায় রাখবা, দেখবা ফার্স্ট অপশনেই তোমার 0.2 দেওয়া আছে, ফার্স্ট অপশনেই তুমি দেখবা, তুমি যদি ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসে, তুমি ফার্স্ট অপশনে দেখবা 0.2 দেওয়া আছে। 0.2 দেওয়া আছে কেন, কারণ এটা পিওএইচ এর মান, বাট তোমার প্রশ্নে তো কিন্তু পিওএইচ চাই নাই, তোমার চাইছে পিএইচ, অর্থাৎ তোমাকে 14 বিয়োগ করতে হবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা না খুবই ইম্পর্টেন্ট। কি ভাইয়া, তোমার চাইছে পিএইচ এর মান, তুমি যদি পিওএইচ বের করে চলে আসো তাহলে কি হবে, পিএইচ হচ্ছে 14 মাইনাস 0.2, তাহলে 13.8। বুঝতে পারছো কিনা দেখো, তোমার দেখবা ফার্স্ট অপশনে থাকবে এরকম যে 0.2, সেকেন্ড অপশনে থাকবে তোমার হচ্ছে 1.5, থার্ড অপশনে থাকবে 13.8, ফোর্থ অপশনে থাকবে 12.8। তারপর তুমি যদি একটু মিস্টেক করো দেখবে এমন কাছাকাছি মান দিবে, তোমার ওই 1-2 পার্থক্য হবে, তুমি রাগ দিতেও আসবা। এই জন্য সবসময় বলি, যদি কোনো ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় যদি দেখো যে কত অ্যান্সার দেওয়া আছে, আরেকবার ভাববা যে কোয়েশ্চেনটা, যদি বোর্ড পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করা থাকে তো ক্যালকুলেটর দিয়ে শর্টান করে বের করা যায়, বাট এই জন্য খুব বেশি দেখা দরকার হয় না। বাট অ্যাডমিশনে যদি হ্যান্ড ক্যালকুলেশন করে সব মান বের করতে হয়, যদি ক নাম্বারে বা খ নাম্বারে উত্তর মিলে যায়, তুমি আরেকবার চেক দিও হইলো কিনা, তোমার কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কিনা। যদি না হয় তো দাগায় ফেলো। বলতেছি না যে ক নাম্বারে সব ভুল, বাট ভুল থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে ভাইয়া, তো আমরা যদি এখন পরবর্তী ম্যাথের দিকে তাকাই, দেখো রাজশাহী বোর্ড 2017, এই ম্যাথটা আমি ভুল না করলে আরো একটা জায়গা দেখেছিলাম। তো যদিও স্বল্পতা অনেক থাকে, ক্লাসে ডিউরেশন লেন্থের একটা ব্যাপার থাকে, তো সব ম্যাথ আসলে নিয়ে আসা সম্ভব হয় না আসলে। তো কেউ ভাববো না যে জাস্ট এই ম্যাথটা বোর্ডের জন্য খুব বেশি দরকার, এটা অ্যাডমিশন টেস্টের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। এখন কোয়েশ্চেনগুলো তুমি দেখবা, তুমি যদি এখন 23, 24, 25 কোয়েশ্চেনগুলো খুলো, তুমি দেখবে অনেক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হচ্ছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকা লাগবে, যে কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ গুলোকে তোমার এক করে দিচ্ছে। লাইক W/V কনসেপ্টটা কিন্তু তোমার পরিমাণগত রাসায়নিক কনসেপ্ট, বাট এই কনসেপ্টটা তোমার পিএইচ এ অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের যে পিএইচ হবে সেটার সাথে মিশিয়ে দিচ্ছে ফার্স্ট পেপারে। তো বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি এমন করে যে ফার্স্ট পেপার পরীক্ষার প্রশ্নে তোমার সেকেন্ড পেপারে কনসেপ্ট মিশিয়ে দেয়, তাহলে অ্যাডমিশন টেস্টটা খুবই সহজ। আর যেহেতু কোয়েশ্চেনগুলো এখন মডারেট হচ্ছে, তাই তোমাকে সবগুলা মানে কনসেপ্টের উপর একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে ইনশাল্লাহ। এই কনসেপ্টটা শুরু করার আগে তোমার যেটা প্রথম যে আগে খটকাটা লাগবে যে ভাই এটা অ্যাসিড না ক্ষার। দেখো কি দেওয়া আছে, সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। তো সোডিয়াম কার্বনেট ভাই লবণ, এটা অ্যাসিড না ক্ষার না, বাট তুমি জানো যে লবণ যদি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তাহলে লবণ পাওয়া যায়। তুমি এটা জানো না? জানো তো। তার মানে আমাকে এখন বুঝতে হবে যে ভাইয়া আমার এখানে তাহলে এই লবণটা পাওয়ার জন্য আমার অ্যাসিড বিক্রিয়া করছে, আমার ক্ষার বিক্রিয়া করছে। তাহলে এখন আমাকে বুঝতে হবে ভাই অ্যাসিড স্ট্রং নাকি ক্ষারটা স্ট্রং। আমি তো পিএইচ বের করবো, যদি আমার অ্যাসিড স্ট্রং হয় তাহলে আমি পিএইচ পাবো, যদি আমার ক্ষার স্ট্রং হয় তাহলে আমি পিওএইচ পাবো, আর ওই পিওএইচ থেকে আমাকে 14 বিয়োগ করে পিএইচ বের করতে হবে। কনসেপ্টটা বুঝতে পারছো? তো এখন আমাদের বিক্রিয়াটা তাহলে দেখা লাগবে। তো তুমি দেখো সোডিয়াম বাইকার্বনেট তুমি কিভাবে পেতে পারো। আমি যদি সব থেকে সহজভাবে দেখাই সোডিয়াম বাইকার্বনেট পাওয়ার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট H2CO3 সমান সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি বিক্রিয়া করে হাইড্রোজেন কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, আর সাথে পানি পাওয়া যায় H2O। যদি এটা পরিমাণগত রাসায়নিক কনসেপ্ট, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে সমতাকরণ করতে হবে। তাহলে আমি দেখতেছি, দেখো আমার প্রশ্নে দেওয়া ছিল
যেই দ্রবণটা সেটা একটা লবণ। তাহলে আমাকে লবণ থেকে আগে বুঝতে হবে যে এটা দুর্বল অ্যাসিড নাকি দুর্বল ক্ষার নাকি স্ট্রং অ্যাসিড নাকি স্ট্রং ক্ষার থেকে আসছে। তো আমি দেখতেছি যে আমার এই সোডিয়াম কার্বনেটের জন্য আমার কি দরকার, হাইড্রোজেন কার্বনেট, আমার দরকার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন আমাকে সমাধান করতে হবে। দেখো এখানে তোমার সোডিয়াম কয়টা আছে ভাইয়া, একটা। তোমার এখানে ডান দিকে তোমার সোডিয়াম কয়টা আছে ভাইয়া, দুইটা। তাহলে বাম দিকে 2 দাও, কালারটা একটু চেঞ্জ করি, তাহলে সমাধানটা করতে সুবিধা হবে। তাহলে এখানে হবে 2। তুমি যে এখানে 2 বসাই দিচ্ছ, তোমার হাইড্রোজেন এখানে 4টা। খেয়াল করো, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা। এখানে হাইড্রোজেন কয়টা, 2টা। তো তোমার পানিতে হাইড্রোজেন কয়টা ভাই, 2টা। তাহলে এখানে দাও 2। তাহলে আমার হাইড্রোজেন মিললো, আমার সোডিয়াম মিললো। তো এখন যদি আমরা অক্সিজেনের দিকে তাকাই, অক্সিজেন ডান দিকে 2টা আর 3টা, 5টা। যদি বাম দিকে তাকাও, কার্বনেটে 3টা আর এখানে 2টা, 5টা মিলে গেছে, বাকি সব মিলে গেছে আশা করি। তো তুমি দেখো তোমার স্ট্রং কোনটা। এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, এসটি আরো এনজি। এটা স্ট্রং ক্ষার, স্ট্রং বেস। যেহেতু এটা স্ট্রং বেস, তাহলে আমি কি পাবো, পিওএইচ পাবো। এটা কিন্তু শেষ হয়ে যাবে, এই হাইড্রোজেন কার্বনেট শেষ হয়ে যাবে। বাকি পড়ে থাকবে কি জানো, বাকি পড়ে থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাই আমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো শেষ পর্যন্ত। তাহলে আমি এই যৌগ থেকে পাবো কি, পিওএইচ। কনসেপ্ট গুলো বুঝতে পারতেছো, ধরতে পারতেছো? তোমাকে একটা লবণ দিয়ে দিছে, সেই লবণ থেকে তোমাকে আগে বের করতে হবে এই লবণটা কোন অ্যাসিড থেকে আসছে, কোন ক্ষার থেকে আসছে। দিয়ে তোমাকে চেক করতে হবে, দিয়ে তোমাকে সমাধান করতে হবে। সমাধান করার পর তোমাকে বুঝতে হবে যে কোনটা অবশ্যই থাকতেছে। যেহেতু এটা উইক অ্যাসিড আর এটা যেহেতু স্ট্রং ক্ষার, হাইড্রোজেন কার্বনেট যেহেতু উইক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু স্ট্রং একটা ক্ষার, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে স্ট্রং বেসটা বা স্ট্রং ক্ষারটা থেকে যাবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটা শেষ পর্যন্ত থেকে যাবে বিক্রিয়া শেষে, আর হাইড্রোজেন কার্বনেটটা শেষ হয়ে যাবে একটা সময়। তো আমার শেষ পর্যন্ত থাকবে কি, আমার শেষ পর্যন্ত থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি একটা স্ট্রং বেস পাচ্ছি, তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, পিওএইচ বের করতে হবে। তাই 14 থেকে মাইনাস করবো, দিয়ে আমি পাবো কি, পিএইচ। তাহলে এই কোয়েশ্চেনের যে কনসেপ্ট গুলা খুব সুন্দর না, খুব জটিল কনসেপ্ট না কিন্তু, বাট কনসেপ্ট গুলো সুন্দর। যদি বুঝতে পারো মজা পাবা, সময় লাগবে না। আমি তোমাকে বুঝাচ্ছি বলে সময় নিচ্ছি, বাট তুমি যদি কনসেপ্ট গুলো বুঝো, তাহলে তুমি দেখবো যে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো করে ফেলতে পারো। কারণ খুব কমন যৌগ দেবে ভাই। তুমি দেখো সোডিয়াম কার্বনেট বের করার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, যে কোন অ্যাসিড লাগবে বা কোন ক্ষার লাগবে। তোমাকে এমন লবণই দিবে যেটা বের করা সহজ, তুমি পারবা। তোমাকে এমন কোনো লবণ দিবে না যেটা বের করা মানে সেটা কোন অ্যাসিড থেকে আসছে, কোন ক্ষার থেকে আসছে, সেটা বের করতে তোমার রকেট সায়েন্স লাগবে না। এমন সহজেই তোমার লবণ দিবে যে তুমি পারবা। তো আশা করি ভাইয়া যে ফার্স্ট কনসেপ্টটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো সেকেন্ড কনসেপ্টটা যেটা বুঝতে হবে সেটা W/V কি। W/V কি কোয়েশ্চেনে লেখা ছিল কি, 2% W/V। একটা জিনিস মনে রাখবা, কালারটা চেঞ্জ করি, কোন কালার নেব, সবুজ। এখানে এই W মানে হচ্ছে ভর, এই W মানে হচ্ছে ভর, যার একক সবসময় গ্রাম, যার একক সবসময় গ্রাম। আর এই V মানে হচ্ছে আয়তন। কি ভাইয়া, আয়তন, যেটা একক কি, মিলিলিটার, 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 মিলিলিটার। তাহলে আমার যেটা আয়তন সেটা কোন এককে থাকবে ভাইয়া, লিটার এককে থাকবে। তো এখন আমি 2%টাকে এইভাবে লিখতে পারি। আমরা এই 2%টাকে না W/V ফরম্যাটে লিখবো। কোন ফরম্যাটে লিখবো, W/V ফরম্যাটে লিখবো। তাহলে 2%, তাহলে 2%কে আমরা যদি W/V ফরম্যাটে লিখি, তাহলে সেটা আসে কত, 2/100। তাহলে 2 কি আমার গ্রাম, এখানে 100 কি আমার মিলিলিটার। আমাদের মূল লক্ষ্যটা কি জানো, আমাদের ঘনমাত্রার যে সূত্রটা সেটা কিন্তু কোন একক বলতে পারবা। তো আমার একক দেওয়া আছে কি, আমার একক এখানে একটু যদি লিখি, আমার একক দেওয়া আছে কি, গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল। বাট আমাকে যাইতে হবে মোল পার লিটারে, মোল পার লিটারে। কারণ আমার ঘনমাত্রা যে একক, আমার যে সূত্রটা সেটা কিন্তু মোল পার লিটার এককে লাগবে। বাট আমি আসি কোথায়, গ্রাম পার মিলিলিটারে। তো আমি যদি এটাকে এখন মোল পার লিটারে কনভার্ট করতে চাই, তো একটু তোমাদেরকে দেখাই কিভাবে কনভার্ট করতে হয়। তো দেখো, এই যে 100 আছে না নিচে, নিচে কত আছে আমার, 100। এটাকে আমি 1000 লিখবো। আচ্ছা ভাইয়া, নিচে ছিল 100, আগে ছিল 100, আপনি লিখলেন 1000, তাহলে উপরে মানে চেঞ্জ হবে নাকি হবে না, হবে। উপরে হবে 20, এই শূন্য আর হচ্ছে এই শূন্য কেটে দিই, তাহলে কিন্তু 2/100 থাকতেছে। তাহলে এখন 20 গ্রাম 1000 ml। তাহলে ভাই আমরা একটা সকলেই জানি 1 লিটার হচ্ছে কত, 1 লিটার মানে কত, 1000 ml। তাহলে এখন আমার যেটা আসছে সেটা হচ্ছে 20/1 গ্রাম পার লিটার, তার মানে 20 গ্রাম পার লিটার। একটু বুঝছো কিনা? তাহলে আমরা আগে ছিলাম গ্রাম পার মিলিলিটারে, তারপর আসছে আমরা 20 গ্রাম পার লিটার। তাহলে 2, তাহলে কি হচ্ছে 2/100। তাহলে আগে আমরা ছিলাম কি, তাহলে আগে আমরা ছিলাম কোথায়, আগে আমরা ছিলাম হচ্ছে গ্রাম পার মিলিলিটারে। তাহলে দেখো ভাইয়া, আমরা প্রথমে ছিলাম যখন আমরা 2% ছিলাম, তখন আমরা ছিলাম গ্রাম পার মিলিলিটারে। তাহলে এখন আমরা আসছি 20 গ্রাম পার লিটারে, কিন্তু আমাদের যেতে হবে কোথায়, মোল পার লিটারে।
লিটার অব্দি আমরা চলে আসছি, তাহলে আমাকে এখন গ্রামটাকে কিসে কনভার্ট করতে হবে? মোলে। তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার মনে আছে কিনা, তুমি একটা সূত্র জানো, এন সমান সমান ডাব্লিউ বাই এন সমান সমান ডাব্লিউ বাই এম। এম মানে কি ভর, সরি ডাব্লিউ মানে কি ভর, এম মানে কি আণবিক ভর। তাহলে সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর 106 আর ভর কত 20, তাহলে এন হচ্ছে তোমার 20/106, 20/106। এটা যদি এখন তুমি ক্যালকুলেশন করো 20 যাচ্ছে না, পয়েন্ট দেবে 0, তাহলে 1 106 94, তাহলে এখানে দশমিকের জন্য একটা 0, তাহলে 6 7 6টা 48 48, হ্যাঁ ঠিক আছে 8, তাহলে 8 যদি আমরা বসাই তাহলে চিন্তা করো 6টা 48 48 8 আর থাকলে কত 4 6 4 এখানে বসে গেল, এখানে 8, তাহলে কত আসে বলতো ভাইয়া? তাহলে আমার এখানে আসে হচ্ছে 98, আমি যদি ভুল না করি 98 আসার কথা, 98, হ্যাঁ 98। এখানে কত, তাহলে একটা অসীমের জন্য 0, তাহলে এখন 48, তাহলে হ্যাঁ 9 দেওয়া যাবে, 6 9 54 54 4, হাতে থাকলো 5 5 বসাই দিলাম, 5 বসাই দেওয়ার পর তো 5 বসাই দিলাম, হাতে থাকেন তাহলে 9 কে 9, ওই যা থাকে আর কি অবশিষ্ট আর কি, যা থাকে আর কি। তাহলে আমার এটা কি 0.189 থেকে মোল, 0.1 থেকে মোল, তার মানে আমি আলটিমেটলি আমার 2%, যেটা 2% ডাব্লিউ/ভি এককে ছিল, সেটা আমি আলটিমেটলি 0.189 মোল পার লিটার নিয়ে আসতে পারছি, 0.189 মোল পার লিটার নিয়ে আসতে পারছি। অ্যান্ড এক্স্যাক্টলি আমার এটাই দরকার, মোল পার লিটারে নিয়ে আসতে পারছি, আমার এটাই দরকার ছিল। তাহলে কনসেপ্টটা কি বুঝতে পারছো? এই ম্যাথটা কঠিন না, আমি অনেক সময় যেটা বুঝাইলাম যেন তোমরা বুঝতে পারো, বাট ম্যাথের কনসেপ্টটা কিন্তু কঠিন না, ম্যাথের কনসেপ্টটা কিন্তু সহজ। কি ভাইয়া কনসেপ্টটা? প্রথমে কি দেওয়া আছে ভাইয়া? লবণ দেওয়া আছে, তো লবণ যেহেতু দেওয়া আছে আমাকে বুঝতে হবে যেটা অ্যাসিড না ক্ষার, ঠিক আছে, মানে সরি এটা স্ট্রং অ্যাসিড নাকি স্ট্রং ক্ষার থেকে আসছে। তো ঠিক আছে, প্রথম কনসেপ্টটা বললাম যেটা স্ট্রং বেস থেকে আসছে, তাহলে আমি এখান থেকে পিওএইচ পাবো, পিওএইচ থেকে আমাকে পিএইচ বের করতে হবে। তাহলে সেকেন্ড কনসেপ্টটা কি ছিল ভাই? ডাব্লিউ/ভি মানে কি 2%, ভাই 2% তো বুঝছি ঘনমাত্রা, বাট ডাব্লিউ/ভি মানে কি? ডাব্লিউ/ভি হচ্ছে ভর ভাগ আয়তন। ভাইয়া ভর কোন এককে থাকবে? গ্রাম এককে থাকবে। ভাইয়া আয়তন কোন এককে থাকবে? মিলিলিটার এককে থাকবে। তাহলে আমাকে গ্রাম পার মিলিলিটার একক থেকে কনভার্ট যেতে হবে মোল পার লিটার এককে, মোল পার লিটারে কিভাবে যাবো ভাইয়া? এই যে তো গ্রাম পার মিলিলিটার থেকে আগে আমরা গেছি গ্রাম পার লিটারে, ওই গ্রাম পার লিটার থেকে যখন আমরা লিটার পেয়ে গেছি তখন আমরা গ্রামকে মোলে কনভার্ট করে মোল পার লিটার অব্দি পেয়ে গেছি। তাহলে আমার যেটা 2%, যেটা আমার এখন 2% ডাব্লিউ/ভি, এটা অ্যাকচুয়ালি তোমার 0.189 মোল পার লিটার। এটা আমার ঘনমাত্রা, তাহলে পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো ভাইয়া? তাহলে এখন ভাই আমরা তো বুঝতে পারতেছি যে এটা একটা স্ট্রং বেস, তো স্ট্রং বেস হওয়ার কারণে আমরা কিন্তু পিওএইচ পাবো। তাহলে এখন যদি আমরা পিওএইচটাকে বের করি, তাহলে পিওএইচ হচ্ছে মাইনাস লগ, এখানে ভাই আরেকটা কি কনসেপ্ট আছে? হ্যাঁ ফাঁকা রেখেছি মানে কনসেপ্ট আছে ভাইয়া। এখানে কিন্তু বিক্রিয়াতে একটা জিনিস খেয়াল করো, এই সোডিয়াম কার্বনেটটা কিন্তু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে। অর্থাৎ এটা কিন্তু মানে এটার যে ঘনমাত্রা সেটা কিন্তু 2s, এটা ঘনমাত্রা কিন্তু 2s, বাট তুমি এখানে কয়টা এস নিচ্ছ? একটা এস নিচ্ছ, তাহলে এখানেও কিন্তু তোমার 2 গুণ করতে হবে, অর্থাৎ তুমি এখানে আবার পিএইচ বের করার জন্য তোমাকে মাইনাস লগ 2 ইন্টু হাইড্রোক্সাইড করতে হবে। তাহলে যদি বসাই, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ তুমি একটা খেয়াল করো এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট, কতটা তোমার কনসেপ্টে ডিপনেস থাকলে তুমি পারবা। প্রথম কনসেপ্টটা কি ভাইয়া? কার্বনেটটা বা সোডিয়াম কার্বনেটটা স্ট্রং অ্যাসিড থেকে আসছে নাকি স্ট্রং বেস থেকে আসছে? প্রথমটা ডাব্লিউ/ভি মানে কি, এটা একটা কনসেপ্ট। থার্ড কনসেপ্টটা কি? এই যে 2 গুণ করা। অনেকে 2টা কনসেপ্ট পারবে, বাট থার্ড কনসেপ্ট এখানে না 2 গুণ করবে না। কেন? অনেক বড় একটা মানে থিওরি, এটা অনেক বড় একটা কনসেপ্ট দিয়ে সলভ করে তবে তোমাকে, এই জন্য দেখবে অনেকে না 2 গুণ করবে না। তো 2 গুণ না করলে তো ভুল, তুমি এত কিছু করে আসলা যদি এখানে 2 গুণ না করো তাহলে কি হবে? এই জন্যই তোমাকে ফার্স্টে বলেছিলাম যে যখনই পরিমাণগত রসায়নের কনসেপ্ট দেখবা তোমাকে সমাধান করতে হবে। যদি সমাধান না করতাম তাহলে তুমি ঠিক এখানে শুধু হাইড্রোক্সিল লিখতে হবে, শুধু কি হাইড্রোক্সিল রাইট হবে না, 2 ইন্টু হাইড্রোক্সিল আয়ন রাইট হবে আর কি। তাহলে আমাদেরকে অবশ্যই 2 গুণ করতে হবে। তাহলে কত আসে? 2 ইন্টু 0.189 36, 18 দুগুণে 36, তাহলে 36 যদি হয় 36 আর এখানে সামথিং আছে, তাহলে 37 38, ঠিক আছে, তাহলে 37 ধরি। এগুলো ক্যালকুলেশন করা মুখোমুখি করা সম্ভব ভাইয়া। 0.37 ধরি, 36 18 18 18 1 18 18 থাকে 1 19 2 3, হ্যাঁ তাহলে 18 18 8, হাই থাকলো 1, 8 দুগুণে 16,
16 আর 1 17, 17 আর এখানে 1, তাহলে 0.318, সরি 7 হবে এখানে, ঠিক আছে 7, ঠিক আছে 16 17, ঠিক আছে। তাহলে দেখো এরকম করলাম 2 ইন্টু 9 দুগুণে 18, 18 আর 8 থাকলো কত 1, তাহলে 8 দুগুণে 16, 16 আর 1 কত 17, 17, তাহলে তারপর কি, তারপর হচ্ছে 2 কে 2, হাতে থাকলো 1, তাহলে হাতে সে 1 কত, 2 এর 1 কত 3, তাহলে এখানে 0.378। তাহলে এখন তো ভাই সহজ হয়ে গেল ব্যাপারটা। সহজ কেন, মাইনাস লগ, তুমি এখানে কাজ করো 3.78 করে ফেলো, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 1। ভাই কয় ঘর আগে নিয়েছি, 1 ঘর আগে নিয়ে এসেছি, তাহলে 1 ভাই সামনে আসলো মাইনাস লগ, আচ্ছা 3.78 নিলে তুমি একটা কাজ করতে পারো, তুমি 3 ধরতে পারো বা 4 এর কাছাকাছি, তো একদম 4 মানে 3 আর 4 এর মাঝামাঝি, তুমি যদি 3ও ধরো, যেহেতু মানগুলো খুব বেশি তোমার মানে কাছাকাছি হবে না, তুমি দেখবা যে এক ডিফারেন্স থাকবে আর কি, যে 12.8 12.9, অ্যাডমিশন টেস্টের কথা বলেছি, থাকবে না এরকম 12.8 12.9 থাকবে না, হয় 11.8 11 পয়েন্ট কি বললাম যে 12.8 13.8 11.8 10.8 এরকম অপশন থাকবে আর কি। তো তুমি চাইলে 3 ধরতে পারো, বাট আমার সাজেশন 3 আর 4 এর মাঝামাঝি একটা মান ধরো। তো 3 আর 4 এর মাঝামাঝি মান যদি আমি ধরি, 3 এর মান কত বলতে পারবা, লগ 3 এর মান কত ছিল 0.5, লগ 3 এর মান কত ছিল 0.5, তাহলে তুমি 0.4 ধরে ফেলো, তো লগ 3.78 এর মান তুমি 0.4 ধরে ফেলো, তাহলে কত আসে 0.6, 0.6। এখানে কি ম্যাথ শেষ না, এখানে কিন্তু ম্যাথ শেষ না, তোমাকে পিএইচ বের করতে হবে, পিএইচ বের করতে হবে। তাহলে পিএইচ হচ্ছে তোমার 14 মাইনাস 0.6, তাহলে 13.4 আনসার। ভাই অনেকে বলে ভাই এত বড় ম্যাথ এত সময় দা পড়ালেন, এটা আসবে? ভাই রাজশাহী বোর্ডেই আসছে এটা, আমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, এই বোর্ডে কোশ্চেনটা আসছে এটা। ভাই কোশ্চেনটা আমি তোমাকে বুঝালাম সময় ধরে, বাট এই কোয়েশ্চেনটা বুঝাইতে আমার সময় লাগছে দেখেই এত সময় লাগছে, যেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। বাট আমি যদি কোয়েশ্চেনটা সলভ করতাম, আমার এই কোয়েশ্চেনটা সলভ করতে 30 সেকেন্ড লাগতো, কারণ খুব বেশি ব্যাপার না, আমি দেখেই বলতে পারতাম যে ঠিক আছে কার্বনেট আছে, তো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে, আর সোডিয়াম আর বিক্রিয়াতে 2 মোল থাকবেই, সমাধান করার কোনো ব্যাপার ছিল না। এটা এই বিক্রিয়াটা মুখস্থই সবার, যদি কেউ কেমিস্ট্রি ভালো মতো পড়ে, তাহলে এই যে হাইড্রোজেন কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা এটা মুখস্থই থাকে সবার, তো সমাধান করতে খুব সময় লাগবে না। ডাব্লিউ/ভি কনসেপ্টটা যদি কারো ক্লিয়ার থাকে, তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই তুমি মোল পার লিটার মানে যেতে পারবা। এই ম্যাথটা সলভ করতে অ্যাডমিশন টেস্টে সর্বোচ্চ 50 থেকে 60 সেকেন্ড লাগবে। বা যদি কারো বেসিক ক্লিয়ার থাকে বাট হ্যান্ড ক্যালকুলেশন একটু দুর্বল হয়, তা হয়তো আবার 1.5 মিনিট লাগতে পারে, বাট একটা কোয়েশ্চেনে 1.5 মিনিট লাগুন ব্যাপার না, তো সর্বোচ্চ 1.5 মিনিট লাগতে পারে। বাট যাদের বেসিকটা ক্লিয়ার থাকবে না, তারা 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড সলভ করতে পারবে। বাট সমস্যাটা কি হচ্ছে, কনসেপ্ট গুলো বুঝে আসতেছে কিনা, যে হ্যাঁ প্রথমে সমাধান করতে হবে, তারপর ডাব্লিউ/ভি এর মানটা বের করতে হবে, তারপর পিওএইচ এর মানটা বের করতে হবে, পিওএইচ থেকে পিএইচ বের করতে হবে, এবং পিওএইচ বের করার সময় অবশ্যই দুই দ্বারা গুণ করতে হবে, কারণ আমার বিক্রিয়ায় এখানে ঘনমাত্রা কত দ্বিগুণ করা আছে, ঘনমাত্রা দ্বিগুণ না হয়েছে, ঘনমাত্রা দ্বিগুণ না হয়েছে, তাই আমাকে 2 গুণ করতে হবে। এটা তুল্য সংখ্যা কত 2, এই বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত 2, এই জন্য আমার এখানে অবশ্যই পিওএইচ এর যে ব্যাপার মানে পিওএইচ বের করতে গেলে 2 গুণ করতে হবে ইনশাআল্লাহ।